প্রফেসর ইউনূসের বিরুদ্ধে পরপর দুইটা রিট, তার দেশ ত্যাগের নিষেধাজ্ঞা, তার এবং তার উপদেষ্টাদের, এবং তার শাসনামল নিয়ে তদন্ত কমিশন করা, এই দুইটা রিটই হাইকোর্টে সরাসরি খারিজ করে দেয়া হয়েছে। সেটাকে নিয়ে আলোচনা ছিল যে প্রফেসর ইউনূস সরকারের ব্যাপারে কোনো অভিযোগ কোথাও আসলে টিকবে না। হয়তো পরিস্থিতি কখনো যদি পাল্টায় তাহলে হয়তো টিকবে, এই মুহূর্তে টিকবে না। অনেকে আবার অভিযোগ করেন যে প্রফেসর ইউনূসকে গুরুত্ব দিয়েই, তার সঙ্গে সমঝোতা করেই এই সরকার এক ধরনের পথ চলছে। এই ক্ষেত্রে প্রফেসর ইউনূসের ভূমিকা যতটা না গুরুত্বপূর্ণ, তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ আমেরিকার প্রভাব, এই কথাটাও অনেকে বলতে চেষ্টা করেন। অনেকে আবার এই গুজবও ছড়িয়েছেন যে বর্তমান সরকারের ঊর্ধ্বতন ডিসিশন মেকার একজনের সঙ্গে প্রফেসর ইউনূসের গুলশানে একটা গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে। সেখানে প্রফেসর ইউনূস আর্জি জানিয়েছেন যে এই আদালতে যে কাজগুলো হচ্ছে তার সরকারের বিরুদ্ধে, তার বিরুদ্ধে, এগুলো যেন কোনোভাবে হতে দেয়া না হয়, তাকে যেন কোনো ধরনের বিব্রতকর পরিস্থিতিতে ফেলা না হয়, এই ধরনের একটা সমঝোতার চেষ্টা তিনি করেছিলেন। আমরা এই গুজবটা এখন পর্যন্ত গুজবই বলছে, যেহেতু এর কোনো অথেন্টিক প্রমাণ নেই। এগুলো ছড়িয়ে পড়া, গুজব না বলে গুঞ্জন বলি, যে এই গুঞ্জনগুলো ছড়িয়ে দেয়া হয়েছে। জানি না সত্য কি মিথ্যা। এবার সুপ্রিম কোর্টের একজন আইনজীবী তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে মামলা, তার কর্মকাণ্ডের বিরুদ্ধে মামলা, এবং সেই মামলায় আসামি হবেন 1 নাম্বার প্রফেসর ইউনূস এবং 2 নাম্বার আসিফ নজরুল। সত্যিই কি সেই মামলা হচ্ছে? সত্যি কি সেরকম কোনো মামলা আদালতে গ্রহণযোগ্য হবে? সত্যি কি সেই ধরনের মামলা আদালতে করলেও সেই মামলা খারিজ না করে দিয়ে সেই মামলার মেরিট অনুযায়ী সেগুলোকে সামনে এগোনোর অনুমতি দেয়া হবে? চলুন এই সুপ্রিম কোর্টের আইনজীবী কি বলছেন, কি তার ভাষ্য, কি তার যুক্তি একটু বুঝে দেখার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম প্রফেসর ইউনূসের বিরুদ্ধে অভিযোগ এবং মামলায় 1 নাম্বার আসামি তিনি, 2 নাম্বার আসিফ নজরুল। সুপ্রিম কোর্টের এক আইনজীবী এরকম অভিযোগ করেছেন যে এই ব্যাপারটা সামনে এগোবে, এবং তিনি আশা প্রকাশ করছেন যে খুব দ্রুতই পরিস্থিতি পরিবর্তন হবে। পরিস্থিতি পরিবর্তন হলে প্রফেসর ইউনূসের সরকারের নানা কর্মকাণ্ড, শুধুমাত্র একটা না, বহু কর্মকাণ্ডের বহু মামলা হবে, এবং সব মামলাতে 1 নাম্বার আসামি হবেন প্রফেসর ইউনূস এবং 2 নাম্বার আসিফ নজরুল। কি বলছেন তিনি অ্যাকচুয়ালি? কালের কণ্ঠের এই শিরোনামটা দেখে নিন। সেখানে তিনি বলছেন, সুপ্রিম কোর্টের আইনজীবী বলছেন 1 নাম্বার আসামি হবেন ইউনূস, 2 নাম্বার আসিফ নজরুল। কি বলছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট AKM শরীফ উদ্দিন? তিনি বলছেন, অন্তর্বর্তী আমলে প্রতিটি হত্যা মামলার 1 নাম্বার আসামি হবেন ইউনূস, 2 নাম্বার আসামি হবেন আসিফ নজরুল। অর্থাৎ প্রফেসর ইউনূসের আমলে যত হত্যাকাণ্ড ঘটেছে সেগুলো যদি কখনো মামলা হয় তাহলে সব মামলাতেই 1 নাম্বার আসামি প্রফেসর ইউনূস হবেন। যেমন জুলাই অভ্যুত্থানে যত মামলা হয়েছে তার ম্যাক্সিমাম মামলাতেই শেখ হাসিনাকে 1 নাম্বার আসামি করা হয়েছে। এই ক্ষেত্রেও একই ফর্মুলার কথা তিনি বলছেন। আমরা জানি না কি হবে। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তিনি কালের কণ্ঠকে বলেছেন, 5 আগস্টের পর কোনো বিচারই হয়নি। রাষ্ট্রের মদদেই মব কিলিং হয়েছে। রাষ্ট্রের মদদে আমাদের এখানকার বিচারপতিদের হুমকি দিয়ে গেছে টেরোরিস্টরা। বিশ্বের সবচেয়ে নিরাপদ জায়গা হলো আদালত। টেরোরিস্টরা এখানে এসে মিছিল করেছে। অর্থাৎ আদালতে যারা মব করেছে তাদেরকে এই আইনজীবী টেরোরিস্ট বলছেন। এই দৃশ্য আমরা দেখেছি। এই দৃশ্যেরও বিচার হবে, অপেক্ষায় থাকেন। অপেক্ষায় থাকতে বলছেন তিনি কি মনে করছেন যে এই এই দৃশ্য আমরা দেখব তখন যখন আওয়ামী লীগ ফিরে আসবে, এবং এটাও বিশ্বাস করছেন যে আওয়ামী লীগ ফিরে আসবে, ফিরে এসে এই কর্মকাণ্ডগুলোকে বিশ্বাসযোগ্য করে তুলবে? সেরকম বাস্তবতা তো আমরা এখন পর্যন্ত দেখছি না। এই আইনজীবী বলেন, বিচারপতিদের সম্পর্কে বাজে মন্তব্য করে তাদের এখান থেকে বিতাড়িত করা হয়েছে। এইটার ইমাম ছিলেন ইউনূস আর আসিফ নজরুল। অর্থাৎ এই মব কাণ্ডের ইমাম বলছেন ইউনূসকে, অর্থাৎ মবের ইমাম
ইউনূস। আমরা এর আগে গণতন্ত্রের ইমাম দেখেছি একজনকে, এবার মবের ইমাম বলা হচ্ছে। এই অপরাধীদের বিচার হবে, সেই দিন বেশি দূরে না। তার অপরাধ হলো রাষ্ট্র অপরাধীদের প্রোটেকশন দিয়েছে, অর্থাৎ রাষ্ট্র সমস্ত অপরাধীদের বিচার না করে প্রোটেকশন দিয়েছে। এটা সবথেকে বড় অভিযোগ হবে। তিনি আরও বলেছেন 5 আগস্টের পরে সুপ্রিম কোর্টে ভোট নাই, ঢাকা বারে ভোট নাই। তাহলে 5 আগস্টের পরে কি হয়েছে? 5 আগস্টের আগে সবই ভালো ছিল। 5 আগস্টের আগে দেশের মানুষের ন্যায্য অধিকার ছিল। তিনি বলেন মানুষ আগে টাকা নিয়ে বাজারে যেতে পারত, এখন মানুষ টাকা নিয়ে বাজারে যেতে পারে না। গতকাল শহীদ মিনারের সামনে এক লোককে ধরে টাকা নিয়ে গেছে 250 থেকে 300 টাকা, বলে যা আছে তাই দিয়ে দাও, একটা রাম রাজত্ব চলছে। অর্থাৎ 250-300 টাকাও ছিনতাই হচ্ছে, এই কথা তিনি বলছেন। আইনজীবী আরও বলেছেন ইউনূস আমলে একটা ছেলেকে ইঁট দিয়ে থেঁতলে মেরে দেয়া হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাত খাওয়া অবস্থায় একটা ছেলেকে মেরে ফেলা হলো। এটা কারা করেছে? প্রতিটি হত্যা মামলার প্রধান আসামি হবেন ইউনূস, আসিফ নজরুল 2 নম্বর আসামি হবেন। এই মামলাগুলো হবে সময়ের অপেক্ষা। এই ব্যক্তির বক্তব্য শুনে, অ্যাডভোকেট শরীফউদ্দীন, এই ব্যক্তির বক্তব্য শুনে মনে হচ্ছে যে এই ব্যক্তি আওয়ামীপন্থী ব্যক্তি, কিন্তু যে বক্তব্যগুলো তিনি দিচ্ছেন সেই বক্তব্যগুলোর হয়তো বাস্তবতা রয়েছে। কারণ প্রফেসর ইউনূসের আমলে যত কুকর্ম হয়েছে, আকাম কুকাম হয়েছে, সেই ব্যাপারগুলো যদি সত্যি নিরপেক্ষ অবস্থান থেকে দেখা হয়, তাহলে 24-এর আন্দোলনে যে মৃত্যুর ঘটনা ঘটেছে সেটা যদি অপরাধ হয় এবং সেটার যদি দায় শেখ হাসিনার হয় হুকুমের আসামি হিসেবে, তাহলে প্রফেসর ইউনূসের আমলে যত মব হয়েছে এবং সেই মবগুলোকে করতে দেওয়া হয়েছে, যে সকল হত্যাকাণ্ড হয়েছে, সেগুলোর হুকুমের আসামি হিসেবেও প্রফেসর ইউনূসের 1 নম্বর আসামি হওয়া উচিত। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে আমরা সাম্প্রতিক সময়ে দেখলাম যে 2টা গুরুত্বপূর্ণ রিট আদালতে খারিজ হয়ে গেল। তার মানে প্রফেসর ইউনূস সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ আদালতে টিকছে না। এটাকে কি এই আইনজীবী এরকম ভাববেন যে আদালতকে এখনও প্রভাবিত করা হচ্ছে কিংবা আদালতের উপরে এখনও প্রভাব রয়েছে? আমরা তো সেটা বিশ্বাস করতে চাই না। আমরা মনে করতে চাই যে প্রফেসর ইউনূসের আমলে আদালতকে যেভাবে কুক্ষিগত করে রাখা হয়েছিল, গণতান্ত্রিক সরকার, বিএনপি সরকার আসার পরে সেই কুক্ষিগত অবস্থা থেকে আদালত মুক্তি পেয়েছেন এবং অনেক সিদ্ধান্তই আদালত স্বাধীনভাবে নিতে পারছেন। তাহলে কি প্রফেসর ইউনূসের বিরুদ্ধে যত অভিযোগ, সেই অভিযোগগুলোর আদৌ কোনো মেরিট নেই? মিথ্যা অভিযোগ করা হচ্ছে এবং আদালতে এই একাধিক রিট খারিজ করে দিয়ে একটা বার্তা দেওয়া হচ্ছে যে প্রফেসর ইউনূসের শাসনকাল নিয়ে কোনো ধরনের কোনো অভিযোগ করা যাবে না, এক ধরনের ইনডেমনিটি দেওয়া হচ্ছে কি? দর্শক, আপনার কাছে কি মনে হয়? সত্যিই কি এই আইনজীবী যে স্বপ্ন দেখছেন সেরকম একটা দিন আসবে যেদিন এত মামলা হবে, সব মামলার প্রধান আসামি ইউনূস হবেন, দ্বিতীয় আসামি আসিফ নজরুল হবেন এবং সেই দিন হয়তো এই 2 জন কেউই দেশে থাকবেন না, অন্য দেশে থেকে অডিও বার্তা, ভিডিও বার্তা দিয়ে তাদের অনুসারীদের কাছে নানা ধরনের মেসেজ পাঠাবেন। সেদিন হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা মিটিং করবেন, টেলিগ্রাম গ্রুপে মিটিং করবেন, হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে তাদের যে মিটিং, সেই মিটিংয়ে আড়ি পাতার জন্য ইন্টেলিজেন্স বসে থাকবে কিংবা সরকারি দলের বিভিন্ন সদস্য তাদের গ্রুপে ঢুকে পড়বে, তারা কি করছে সেই অডিওগুলো ফাঁস করবেন। বিদেশে থাকা কোনো একজন সাংবাদিক হয়তো সেদিন সেই অডিওগুলো ফাঁস করে দেবেন। এরকম দৃশ্যগুলো কি আমরা দেখব? আর যে কথাগুলো বললাম সেই কথাগুলোর সাথে বর্তমানে ঘটে যাওয়া অনেক প্রসঙ্গের কি আপনি মিল খুঁজে পান? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।